নমস্কার বন্ধুরা, গল্পের ডালি বাই শুভ গল্পের আসরে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আপনাদের জন্য থাকছে সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা রহস্য গল্প কিংবদন্তির শঙ্খচূড়। গল্প পাঠ, সাউন্ড ডিজাইনিং এবং স্পেশাল এফেক্টে আমি শুভ। গল্প শুরু করার আগে আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, যারা এই চ্যানেলে নতুন অথবা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। চলুন এবার তাহলে গল্প শুরু করা যাক। জয়রামবাবু বললেন, মানুষের মতো মানুষের মুখের ভাষাকেও রোগে ধরে। সৎগর্ব কথাটা রোগে ভুগে দাঁড়িয়েছে সাত গড়ায়। এ যেন সুকুমার রায়ের গল্পের মতো। ছিল রুমাল, হয়ে গেল বেড়াল। ছিল সৎগর্ভ, হয়ে গেল সাত গড়া। খিকখিক করে হাসতে লাগলেন আমাদের গৃহস্বামী জয়রাম সিংহি মশাই। এখন আমরা অবশ্য ওর গৃহে নেই। ওর ফার্ম চক্কর দিয়ে অধিক ফলনশীল ভুট্টা ক্ষেতের পাশে একটা নালার ধারে প্রকাণ্ড পাথরে বসে আছি। ডাইনে টিলার মাথায় সূর্য কাত হয়ে গড়াচ্ছে। শেষবেলার নরম রোদে সবুজ শস্য এবং গাছগাছালি ঘুম ঘুম চোখে দাঁড়িয়ে আছে। বাতাস বইছে না, কিন্তু গরমটা কমে গেছে। বাফস, এখানে জুন মাসে কি গরম, কল্পনা করা যায় না। এই গরমে কর্নেলের মাথায় বিদঘুটে বাতি গজিয়ে উঠল। ছাদগড়া নিয়ে এলেন টানতে টানতে। এসে থেকে মনটা খালি পালাই পালাই করছে। সিংহিমশায়ের বয়স বোধ করি 52-55 মাঝামাঝি হবে। চেহারায় পোরখা ভাব আছে, স্বাস্থ্যও চমৎকার। গায়ে ছাই রঙা স্পোর্টস গেঞ্জি, পায়ে গামবুট, মাথায় নীলচে রোদ টুপি। একটা গাট্টা মারকুটে চেহারার কালো অ্যালসেসিয়ানের চেন ওর ডান হাতের মুঠোয়, বাঁ হাতে একটা ছড়ি। কুকুরটা মাঝে মাঝে মুখ তুলে কি যেন দেখছে আর ছুটে যেতে চেষ্টা করছে। আতঙ্কে তার দিকে নজর রেখেছি। কুকুরটা আমার দু চোখের বিষ। হতচ্ছাড়া প্রাণীটা যেন তার টের পেয়েছে এবং দু একবার মনিবের পায়ের কাছে ঘাড় বেঁকিয়ে লাল চোখে আমাকে গড় গড় করে শাসাচ্ছে। আশ্চর্য, কুকুরটা কর্নেলের হাঁটুর কাছটা শুকছে। বুড়োকে কেন ওর অত পছন্দ হয়ে গেল ভেবেই পাচ্ছি না। সে কি ওর সাহেবি চামড়া সাদাদারির জন্য? শালুক চিনেছে গোপাল ঠাকুর। জয়রামবাবু সৎগর্ভের কাহিনী বলছেন। আমার চোখ কান মন কুকুরটার দিকে। একটু পরে কিভাবে কুকুরটা ছাড়া পেয়ে গেল কে জানে। চেন শুদ্ধ দৌড়ে গেল বেটে চওড়া পাতাওয়ালা গাছগুলোর দিকে। জায়গাটা ঘন ঘাস, ঝোপঝাড় আর শুকনো পাতায় ঢাকা। জয়রামবাবু একবার ধমক দিলেন, জনি, কাম ব্যাক। তারপর একটু হেসে বললেন, দেখুন না মজাটা, চেন কোথাও আটকে গিয়ে জব্দ হবে। কুকুরটা ততক্ষণে গতি কমিয়ে একখানে গিয়ে থেমেছে এবং জিভ বের করে সামনে তাকিয়ে আছে। জয়রামবাবু বললেন, হ্যাঁ, যা বলছিলুম, সৎগর্ভ, তার মানে 6টা গুহা। ওই যে প্রায় ন্যাড়া পাহাড়টা দেখছেন দক্ষিণ পশ্চিম কোণে, ওখানেই আছে পাশাপাশি 6টা গুহা। 5টা গুহাই ভেতরে ধস ছেড়ে বন্ধ হয়ে গেছে কোন যুগে। একটা অক্ষত আছে। জিজ্ঞেস করলুম, ভেতরে ঢুকেছেন নাকি? সিংহিমশাই বললেন, যতবার ঢোকার চেষ্টা কেউ করেছে ততবারই সাপের তাড়া খেয়ে পালিয়েছে। আমাকে তো তাড়া করে আমার ফার্ম অব্দি এসেছিল। সে কি মারাত্মক অভিজ্ঞতা! কি সাপ? শঙ্খচূড়। জয়রামবাবু একটু হাসলেন, তারপর বললেন, গুলি করে মেরে ফেলিনি কেন? আপনারা তো দেখেছেন, বিষধর সাপ আমি মারি না, ধরি, এক্সপেরিমেন্ট করি। বিশেষ করে ওই শঙ্খচূড় সাপটাকে ধরার জন্য কত চেষ্টা করেছি, ব্যর্থ হয়েছি। সাপটা মশাই মানুষের চেয়ে ধূর্ত। কর্নেল সাহেবই যদি এবার কিছু করতে পারেন।
বলে উনি কর্নেলের দিকে ঘুরলেন। আমিও ঘুরে কর্নেলের দিকে তাকালাম। ওহে ধুরন্ধর বুড়ো ঘুঘু, তাই তোমার এই ভয়ঙ্কর জুন মাসে সাতগড়া আগমন? চোখে চোখ পড়লে প্রকৃতিবিদ বৃদ্ধ কাচুমুচু হাসলেন। তারপর একটু কেশে বললেন, ইয়ে মিস্টার সিংহ, আপনারা গল্প করুন, আমি নালাটার ধারটা ঘুরে আসি। পাথরটা থেকে লাফ দিয়ে নেমে সোজা নালার ধারে কর্নেল কিছুটা এগোলেন। তারপর হাঁটু দুমড়ে বসলেন। তারপর ওর চিরাচরিত খেলা শুরু হয়ে গেল। একবার এদিকে একবার ওদিকে গুড়ি মেরে এগোচ্ছেন। কখনো কাত হয়ে প্রায় শুয়ে পড়েছেন ঘাসের ভেতর এবং চোখে বাইনোকুলার। অ্যালসেসিয়ানটা হকচকিয়ে গেছে যেন বুড়োর কাণ্ড দেখে। গড়গড় করে দু ঠ্যাঙে বসে দু ঠ্যাঙে দাঁড়িয়ে আছে কুকুরি পদ্ধতিতে। সিংহীমশাই অবাক হয়ে বললেন, কি ব্যাপার বলুন তো জয়ন্তবাবু? মুচকি হেসে বললুম, আবার কি, কোনো বিরল প্রজাতির পাখিটা কি দেখেছেন? তাই বলুন। বলে জয়রামবাবু প্যান্টের পকেট থেকে পাইপ বের করলেন। আমার চোখ কর্নেলের দিকে যতটা না, ততটা কুকুরটার দিকে। একটু পরে দেখি কর্নেল বেটে গাছগুলোর দিকে দৌড়চ্ছেন। ফাঁকা ঘাস জমিটায় গিয়ে কর্নেল আচমকা অদৃশ্য হয়ে গেলেন। আমি দারুণ চমকে উঠলাম। এ যে অবিশ্বাস্য ব্যাপার! চারিদিকে অনেকটা ফাঁকা। ওখানে জলজ্জান্ত একটা মানুষকে জাদুকর যেমন স্টেজে অদৃশ্য করে দেয়, এও যেন তেমনি। জয়রামবাবুও পাইপ সাফ করতে করতে দেখেছিলেন ব্যাপারটা। ওর চোখে মুখে বিস্ময় ফুটে উঠতে দেখলুম। শ্বাস প্রশ্বাসের সঙ্গে বলে উঠলেন, সর্বনাশ! অ্যালসেসিয়ান ততক্ষণে কর্নেলের শূন্যে মিলিয়ে যাওয়ার জায়গাটা পৌঁছে গেছে এবং গড় গড় করে ঘাস শুকছে। জয়রামবাবু পাথর থেকে লাফ দিয়ে দৌড়তে শুরু করলেন। আমিও ভ্যাবাচাকা খেয়ে ওকে অনুসরণ করলাম। ঘাস জমিটায় প্রচুর শুকনো পাতা পড়ে রয়েছে। দুপুরের গরম হাওয়াই গাছগুলো থেকে শুকনো পাতা ঝেঁটিয়ে এনে জড়ো করে সম্ভবত। একখানা দেখি পাতাস্তূপ বেজায় নড়ছে। জয়রামবাবু চেঁচিয়ে উঠলেন, কর্নেল, কর্নেল! সেই স্তূপের ভেতর থেকে নাকিস্বরে আওয়াজ এলো, এই যে এখানে। জয়রামবাবু ছড়ির ডোকা দিয়ে পাতাগুলো সরালে নিচে একটা টাকওয়ালা মাথা দেখা গেল। নিঃসন্দেহে সেই প্রখ্যাত গোয়েন্দাপ্রবর এবং অধুনা যিনি প্রকৃতিবিদ, তারই বহুমূল্য ঘিলু ওই মাথার ভেতরই রয়েছে। একটা গভীর গর্ত থেকে যখন ওকে টেনে তুললুম, তখন ওর রূপ বদলে গেছে। আপাদমস্তক কাদার সঙ্গে শুকনো পাতা আর ঘাসের কুটো মেখে সে এক আজব মূর্তি। কুকুরটাও গড় গড় করে হেসে উঠল। আমিও হাসি চাপতে পারলুম না। কিন্তু জয়রামবাবু দুঃখিত মুখে বলতে থাকলেন, আমারই ভুল হয়ে গেছে। ছি ছি, আপনাকে সাবধান করে দেওয়া উচিত ছিল। ওখানে শেয়ালের ফাঁদ পেতে রেখেছি। শেয়ালগুলো বড্ড জ্বালাতন করে কিনা, কচি আখ নষ্ট করে। ভুট্টার খেতে টুকে খামোকার ভুট্টোগুলো দাঁতে কেটে পয়মাল করে দেয়। কর্নেল দাড়ি থেকে শুকনো পাতা সাফ করতে করতে গোমরা মুখে বললেন, চলুন ফেরা যাক। তারপর কয়েক পা এগিয়ে বাচ্চা ছেলের মতো হি হি করে হেসে উঠলেন। হাসিটা ক্রমশ বদলাতে থাকলো। সে কি বিকট হাসি! এমন হাসি কোশমিনকালে রাশভারী লোকটাকে হাসতে দেখিনি। দম ফাটানো হাসিটা বেড়ে চলেছে। জয়রামবাবু এবং আমি এবার একটু চমকে গেছি। কর্নেলের কি সেই বিদঘুটে হাসি রোগে ধরল? শেয়ালের ফাঁদে পড়ে কি এই মারাত্মক অসুখের জীবাণু ঢুকে গেল কর্নেলের শরীরে? কিছুক্ষণ পরে আমাদের উৎকণ্ঠা দূর করে কর্নেল হাসি থামালেন। তারপর বললেন, স্নান করব। রাতে খাওয়ার টেবিলে জয়রামবাবু কর্নেলের সঙ্গে পাহাড়ের গুহায় সেই শঙ্খচূড় সাপটাকে ধরার ফন্দিফিকির নিয়ে আলোচনা করছিলেন।
কর্নেলের মতে, সাপটাকে আহত না করে ধরার একমাত্র উপায় হচ্ছে আঠা ব্যবহার। গুহার কাছাকাছি কোথাও একটা আঠা ছড়িয়ে রাখলে কাজটা হতে পারে। মানুষের পায়ের শব্দে সাপটি যদি বেরিয়ে আসে, আঠায় আটকে যাওয়ার সম্ভাবনা আছে। তখনই একটা দড়ির ফাঁস পড়াতে পারলে আর অসুবিধা হবে না। জয়রামবাবুর মনে কথাটা ধরল। বললেন, তাহলে কাল সকালেই সম্বলপুর গিয়ে আঠা আনবো। ওখানে আঠা তৈরির কারখানা আছে। কর্নেল বললেন, আমিও বরং যাব সঙ্গে। সম্বলপুরে আমার এক বন্ধু আছেন, দেখা করে আসা যাবে। তারপর আমার দিকে ঘুরে বললেন, জয়ন্ত, ততক্ষণ নদীর ধারে গিয়ে সিনারি দেখবে। মহানদীর বুকে অনেক আশ্চর্যকরণের পাথর দেখতে পাবে ডার্লিং। উড়িষ্যার বহু ভাস্কর্য সেই সব পাথর দিয়ে গড়া। মনে মনে আমি বেজায় খাপ্পা। একা এই ফার্ম হাউসে সময় কাটানোর কথা ভাবা যায় না। মহানদীর ধারে যাব কি? 8টা বাজতে না বাজতে রোদ একেবারে আগুন হয়ে উঠবে, গায়ে ফোসকা পড়ে যাবে। বললুম, আচ্ছা জয়রামবাবু, শঙ্খচূড় সাপটা নিয়ে কি এক্সপেরিমেন্ট করবেন বলুন তো? জয়রামবাবু মুচকি হেসে বললেন, প্রমাণ করব যে সাপের মাথায় সত্যিই মণি জন্মায়। লোকে বলে অজগরের মাথায় নাকি মণি জ্বলে। বিলকুল মিথ্যে। অজগর হলো পাইথন। নির্বিষ পাইথনের মাথায় মণি হবে কোন দুঃখে? কয়লা থেকে যেমন হীরের জন্ম, তেমনি প্রচণ্ড বিষ থেকে মণির জন্ম। যে সে মণি নয়, নীলকান্ত মণি। হীরের মতোই মণি দারুণ বিষাক্ত। কিন্তু কি করে বুঝলেন শঙ্খচূড়ের মাথায় মণি আছে? রহস্যময় ভঙ্গিতে কর্নেলের দিকে চেয়ে চাপা হেসে জয়রাম সিংহি বললেন, দেখেছি। ইচ্ছে করলে আপনিও দেখতে পারেন। যদি রাত বিরতে ফার্মের শেষ দিকটায় গিয়ে ওত পাতেন, পাহাড়ের গায়ে নীল ছটা ঝিকমিক করছে দেখতে পাবেন। মশাই, ঝিনুকের পেটে মুক্ত হয়, হাতির মাথার ভেতরে গজমতি হয়, সাপের মাথাতেও মণি হয়। সবই প্রকৃতির সৃষ্টি। এতে অবাক হওয়ার কি আছে? অনেক রাতে কর্নেলের ডাকে ঘুমের আমেজ কেটে গেল। ফ্যানের ভ্যাপসা হাওয়া গরম ছড়াচ্ছে ঘরে। সাড়া দিয়ে বললুম, কি ব্যাপার? কর্নেল চাপা গলায় বললেন, সাপের মাথার মণি দেখবে কি ডার্লিং? তাহলে আমার সঙ্গে চুপচাপ বেরিয়ে এসো। দরজাটা ভেজিয়ে রেখে আমরা বেরুলুম। এদিকটায় ফার্ম হাউসের ফুল ফলের বাগান, একেবারে অন্ধকার। কর্নেলের এত লুকোচুরির কারণ খুঁজে পাচ্ছিলাম না। বাগানে ঢোকার পর বাড়ির ভেতর অ্যালসেসিয়ানটার গড়গড়ানি শোনা যাচ্ছিল। একটু পরে থেমে গেল। ততক্ষণে অন্ধকারের দৃষ্টি পরিষ্কার হয়েছে। দেখলুম আমরা একটা পুকুরের ধারে এসে গেছি। দিনে পুকুর পাড়ে কলা আর পেঁপের গাছ দেখেছিলাম। তার ভেতর ঢুকে কর্নেল ফিসফিস করে বললেন, আমাকে ছুঁয়ে এসো পেছনে। সাবধান, শুকনো পাতা আছে, আস্তে পা ফেলবে। ভয়ে ভয়ে বললুম, শেয়ালের ফাঁদ নেই তো? কর্নেল নিশ্চয়ই হাসছিলেন নিঃশব্দে। কিছুটা চলার পর ফাঁকায় পৌঁছে দেখি একটু তফাতে আলো জ্বলছে কোনো বাড়িতে। সর্বনাশ! ওটাই তো সিংহী মশায়ের সাপের ঘর। সকালে কিছুক্ষণ সর্পদর্শন করে শোচনীয় অবস্থা হয়েছিল আমার। অসংখ্য সাপ কাছের বড় বড় কফিনের মতো বাক্সে কিলবিল করছে। ওখানেই কি সাপের মণি দেখতে নিয়ে যাচ্ছেন কর্নেল? আলোটা আসছিল জানলার ফাঁক দিয়ে। কর্নেল সেই ফাঁকে চোখ রেখে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন। উত্তেজনায় আমার বুক কাঁপছে। তারপর কর্নেল সরে এসে কানে কানে বললেন, যাও দেখে এসো। পা টিপে টিপে এগিয়ে চোখটা রেখে দেখি জয়রামবাবু একটা টেবিলের সামনে বসে আছেন। তার গলায় একটা সাপ জড়ানো। সাপটা ফোনা তুলছে মাঝে মাঝে এবং কাঁধ ঘুরে পিঠে, আবার পিঠ থেকে বুকের দিকে নেমে আসছে।
দেখে গা শিরশির করছিল আতঙ্কে। টেবিলের অন্যদিকে বসে আছে একটা রোগা এবং একটা বেটে মোটাসোটা লোক। তাদের দেখে মোটেও ভালো মানুষ বলে মনে হচ্ছিল না। চাপা গলায় জয়রামবাবু কী সব বলছেন বুঝতে পারলুম না। লোক দুটো চুপ করে আছে। টেবিলের ওপর দুটো প্যাকেট রয়েছে। একটা প্যাকেট থেকে জয়রামবাবু কয়েকটা ক্যাপসুল বের করলেন। সেই সময় কর্নেল এসে আমাকে সরিয়ে ফাঁকটা দখল করলেন। আমি ওর পাশে দাঁড়িয়ে রইলুম। মাথামুন্ডু কিছু বুঝতে পারছিল না ব্যাপারটা। জয়রামবাবু কি নিষিদ্ধ মাদকদ্রব্যের চোরা কারবার করেন? মনেই সন্দেহ দানা বাঁধছিল। তারপর রাত দুপুরে এইভাবে দুটো লোকের সঙ্গে ক্যাপসুলের প্যাকেট নিয়ে কথা বলার কী কারণ থাকতে পারে? 7-5 ভাবছি এবং ততক্ষণে উত্তেজনার ফলে ক্লান্তিও বোধ করছি। এমন সময় কর্নেল সরে এসে আমার কাঁধে হাত রাখলেন। তারপর কানে কানে বললেন, পেছন পেছন এসো। এবার পুকুর পাড়ে না গিয়ে সোজা বাহাতে এগিয়ে এক ফালি সরু রাস্তায় পৌঁছলুম। রাস্তাটা নক্ষত্রের আলোয় সাদা দেখাচ্ছিল। রাস্তার ওপাশে গাছপালা ঝোপঝাড় কালো হয়ে আছে। একটুও বাতাস বইছে না। রাস্তাটা ফার্ম এলাকার দক্ষিণ প্রান্তে ঘুরে পশ্চিমে চলেছে। কতক্ষণ পর সেই নালার কাঠের সাঁকোয় গিয়ে কর্নেল বললেন, কিছু বুঝলে? ভদ্রলোক নিষিদ্ধ ড্রাগের চোরা কারবার করেন মনে হচ্ছে। ওগুলো মাদক নয়, কর্নেল আসতে বললেন। ওই ক্যাপসুলের মধ্যে আছে ভয়ঙ্কর ভাইরাস। সাপের বিষের সঙ্গে শেয়ারের ক্ষত থেকে এরকম জীবাণু নিয়ে মিশিয়ে জয়রাম সিংহি ওই মারাত্মক ভাইরাস বা জীবাণু সৃষ্টি করতে পেরেছে। লোকটার বৈজ্ঞানিক প্রতিভা আছে, সন্দেহ নেই। সে সময় বিদেশের একটা বিশ্ববিদ্যালয়ে আণবিক জীববিজ্ঞানের গবেষণা করতে শুনেছি। অবাক হয়ে বললুম, ওই ভাইরাস দিয়ে কি করবেন সিংহিমশাই? যে কোনো দেশের ফসলের মাঠে কয়েকটা ক্যাপসুল ভেঙে ছড়িয়ে দিলে সব ফসলে রোগ ধরে যাবে। ইচ্ছে করলে দেশে দুর্ভিক্ষ সৃষ্টি করা যাবে। মাঠের পর মাঠ যদি ফসলের রোগ ধরে যায় তাহলে কি সাংঘাতিক অবস্থা হবে বুঝতে পারছো? তাছাড়া জল সংক্রমিত হয়ে মহামারীও হওয়া বিচিত্র নয়। বুঝতেই পারছো, কোনো শত্রু দেশের সরকার এমন সাংঘাতিক অস্ত্রের জন্য প্রচুর পরিমাণ টাকা দিতে রাজি হবে। সর্বনাশ! এর কোনো প্রতিষেধক নেই? জানি না, থাকলে জয়রাম সিংহির কাছেই তার ফর্মুলা থাকতে পারে। তা আপনি কেমন করে জানলেন? বিশ্বস্ত সূত্রে। বলেই কর্নেল হঠাৎ ঘুরে দক্ষিণ পশ্চিম দিকে হাত তুললেন। ওই দেখো জয়ন্ত, সাপের মাথার মণি জ্বলছে ষটগর্ভ পাহাড়ের গায়ে। তাকিয়ে দেখি দূরে উঁচুতে একটা নীল আলোর বিন্দু ঝিকমিক করছে। ওটা নক্ষত্র নয়, তা ঠিকই, কিন্তু ওটা সত্যি যে শঙ্খচূড় সাপের মাথার মণি তার প্রমাণ কি? আমার মনের কথাটা বুঝি টের পেলেন ধুরন্ধর গোয়েন্দা প্রভুর। কাঁধে হাত রেখে মৃদুস্বরে বললেন, ডার্লিং, এই পৃথিবীতেই বহু রহস্যময় জিনিস আছে যা হঠাৎ চোখে পড়লে মানুষের আক্কেল গুরুম হয়ে যায়। যাকগে, এসো এবার গিয়ে ঘুমোনো যাক। সকালে কর্নেল জয়রামবাবুর সঙ্গে সম্বলপুর গেলেন জিপে চড়ে। মাইল 6 দূরত্ব। আমি বেরোলুম না। রাতে ভালো ঘুম হয়নি। ভাবলাম সকালটা ঘুমিয়ে কাটানো যাবে, কিন্তু মনের ভেতর অস্বস্তি। এই ভয়ঙ্কর লোকের আতিথ্যে আর এক মুহূর্ত কাটাতে ইচ্ছে করছে না। উঠে গিয়ে বারান্দায় বসলুম। সামনে ফার্মের সবুজ শস্য ক্ষেত। হঠাৎ দেখি ভুট্টা ক্ষেত থেকে রাতে দেখা সেই বেটে মোটা লোকটা বেরিয়ে আসছে। তার হাতে অ্যালসেসিয়ানের চেন। কুকুরটা লাল জিভ বের করে পেছন পেছন আসছে। তাহলে রাতে সাপঘরে দেখা দুটো লোকই সিংহিমশায়ের কর্মচারী। রোগা লোকটাকে এক পলক দেখেছিলুম সকালে। পুকুর পাড়ে দাঁড়িয়ে দাঁত ব্রাশ করছিল।
ডোরাকাটা গেঞ্জি আর জিন্সের প্যান্ট পরা বেটে লোকটা আস্তে আস্তে থমকে দাঁড়ালো। অ্যালসেসিয়ানটা লাফ দিয়ে ঘুরল। লোকটাও ঘুরে কান খাড়া করে কি শুনল। কুকুরটা এবার তাকে টানতে টানতে ফের ভুট্টা ক্ষেতের ভেতর নিয়ে গেল। জয়রামবাবু বলেছিলেন, ফার্মের ফসলে মাঝে মাঝে দিন দুপুরে বুনো শুয়োর, কখনো হরিণের পাল, এমনকি সংরক্ষিত বন জঙ্গল থেকে হাতির দলও এসে হানা দেয়। শিয়ালের ভুট্টা নষ্ট করার কথাও বলেছিলেন, তাই ভুট্টা ক্ষেতের শেষ দিকটায় উঁচু মাচানে পাহারার ব্যবস্থা আছে। মাচানটা গাছের আড়ালে দেখতে পাচ্ছি না, কিন্তু এবার কানে এলো ঢং 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 করে কানেস্তারা পেটানোর শব্দ হচ্ছে। ফার্ম হাউস থেকে কয়েকজন লোককে দৌড়ে যেতে দেখলুম। তারা চেঁচাতে চেঁচাতে ভুট্টা খেতে গিয়ে ঢুকলো। প্রত্যেকের হাতে লাঠি বল্লম টাঙ্গি। খুব উত্তেজনার ব্যাপার। আমি বারান্দা থেকে নেমে গাছতলায় দাঁড়ালুম। হাতির পাল নিশ্চয়ই নয়, হরিণ কি শুয়োর হতে পারে। এমন সময় সেই রোগা লোকটা এলো। রাতে লোকটাকে কেমন বদমাশ দেখাচ্ছিল। এখন দেখি ভারী অমায়িক চেহারা, মুখে বিনয়ের হাসি। বলল, শেয়ালের ফাঁদে কোনো জন্তু পড়েছে, দেখতে যাবেন নাকি স্যার? ব্যাপারটা দেখতেই হয়। ওর সঙ্গে যেতে যেতে জিজ্ঞেস করলুম, আপনি কি ফার্মের কর্মচারী? সে বলল, হ্যাঁ স্যার, আমার নাম রতন কুমার পাত্র। আমি সিঙ্গি সাহেবের ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট। রতন কুমার আমাকে ভুট্টা খেতে ঢোকালো না, পাশ দিয়ে এগিয়ে নালার ধার দিয়ে নিয়ে গেল। ওখানে একটা কাঠের সাঁকো আছে। সাঁকোতে একটু থেমে সে চাপা গলায় বলল, আমাকে কর্নেল সাহেব অনেক দিন থেকে চেনেন, তবে এ কথাটা দয়া করে এখানে কাউকে যেন মুখ ফসকে বলবেন না। খুব অবাক হয়ে গেলুম। তাহলে কি সেই ভয়ঙ্কর ভাইরাসের রহস্যের বিশ্বস্ত সূত্র এই লোকটি? কাল যেখানে কর্নেল ফাঁদে পড়েছিলেন, সেখানে গোল হয়ে লোকগুলো দাঁড়িয়ে আছে। কেউ কেউ বল্লম দিয়ে কোনো প্রাণীকে ফাঁদের গর্তে খোঁচাচ্ছে এবং হতভাগ্য প্রাণীটা কোঁ কোঁ করে আর্তনাদ করে উঠছে। দৃশ্যটা বীভৎস। অ্যালসেসিয়ানটা গর্তের দিকে ঝুঁকে ক্রমাগত গর্জন করছে। পেটে লোকটা তাকে আটকে রেখেছে কোনো রকমে। বললুম, থাক, আর যাব না। জন্তুটা কি দেখে আসুন তো রতনবাবু। রতন কুমার দৌড়ে গিয়ে দেখে এসে বলল, হায়না। সিঙ্গি সাহেব এবার হায়না নিয়ে এক্সপেরিমেন্ট করার সুযোগ পাবেন। তা হায়নাটা ওরা মেরে ফেললে কি করে সুযোগ পাবেন? রতন কুমার হাসল। মরবে না, তবে হায়নাটার গায়ে দগদগে ঘা করে দেওয়া হবে, তাই এমন করে বল্লম দিয়ে খোঁচাচ্ছে, দেখছেন না? আচ্ছা, ওই বেটে ভদ্রলোকটা কে বলুন তো? ওর নাম জগদীশ। এলাকায় সবাই ওকে জগাগুন্ডা বলে। এখন সিঙ্গি সাহেবের ডান হাত। কথা বলতে বলতে আমরা ফিরে এলুম ফার্ম হাউসে। রতন কুমার সাপঘরটার দিকে চলে গেল। ওকে ষটগর্ভ পাহাড়ের সাপ আর আলোটার কথা জিজ্ঞেস করব ভাবছিলুম। ও এমন হঠাৎ করে চলে গেল যে সে সুযোগই পেলুম না। সাপঘরের দিকে প্রাণ গেলেও যাব না। সাপ দেখলেই আমার গা গুলোয়। দুর্ভাগা হায়নাটার জন্য মন খারাপ হয়ে গেল। হায়নাকে নিরীহ প্রাণী বলা যায়, যদিও তার নামে শিশু চুরির বদনাম রটে। বনে জঙ্গলে বহুবার হায়নার ডাক শুনেছি, মানুষের পৈশাচিক হাসির মতো কতকটা। কিন্তু এবার হায়নার কান্না শুনতে পেলুম। দুপুরের আগেই কর্নেল ও জয়রামবাবু ফিরে এলেন। প্রচুর আঠা এনেছেন। খাওয়া দাওয়ার পর কর্নেল, জয়রামবাবু, জগদীশ আর রতন সেই পাহাড়ের দিকে রওনা হলো। আমিও সঙ্গ ধরলুম। প্রচণ্ড রোদ তখনও, তবে গাছপালার ভেতর দিয়ে যেতে তত কষ্ট হচ্ছিল না। দুটো টিন ভর্তি তরল আঠা বয়ে নিয়ে যাচ্ছিল জগদীশ আর রতন। পাহাড়টা দূর থেকে যত ন্যাড়া ভেবেছিলুম ততটা নয়। বেটে চ্যাপ্টা পাতাওয়ালা কিছু গাছও আছে, তবে পাহাড়ের গায়ে নানা আকারের সব পাথর।
তার আড়ালে সংকোচত থাকা খুবই সম্ভব। জয়রামবাবু সবার আগে বারবার সাবধান করে দিচ্ছিলেন, আমি পেছনে, সবসময় মাটিতে এপাশ ওপাশ নজর রেখে উঠছি। কিছুটা নিচে দাঁড়িয়ে কর্নেল বাইনোকুলারে চোখ রেখে অনেকক্ষণ গুহার মুখটা দেখলেন। তারপর বললেন, আমার সঙ্গে বরং এই ভদ্রলোক আসুন টিন নিয়ে। রতনকে দেখালেন কর্নেল। জয়রামবাবু কেমন হেসে বললেন, রতন কেন, জগদীশকে নিন আপনি। জগদীশ খুব সাহসী লোক, রতন ভীতু। আর আমিও বারবার শঙ্খচূড়টা তাড়া খেয়েছি, আমার বুক ঢিপ ঢিপ করছে। ও জয়ন্তবাবু, আপনি বরং এখানেই থাকুন, কাজ নেই মশাই গুহার কাছে গিয়ে। কর্নেল জগদীশকে সঙ্গে নিয়ে উঠে গেলেন গুহার দিকে। আমার ভীষণ অস্বস্তি হচ্ছিল। জয়রামবাবু ডাকলেন, এসো রতন, আমরা বরং গুহার ওপাশটায় আঠা ছড়িয়ে দিয়ে আসি। একটা উঁচু পাথরে ছটপট উঠে দাঁড়ালুম। রতন ও জয়রামবাবু বা পাশ দিয়ে উঠে বড় বড় পাথরের আড়ালে অদৃশ্য হলেন। কিন্তু কর্নেল ও জগদীশকে দেখতে পাচ্ছিলুম। জগদীশ আঠার টিনটি নামিয়ে রেখেই প্রায় দৌড়ে আমার কাছে চলে এলো। কর্নেল আঠাটা ছড়াচ্ছেন না, বাঁদিকে তাকিয়ে আছেন কেন বুঝতে পারলুম না। একটু পরে হঠাৎ জয়রামবাবুর বিকট চিৎকার শোনা গেল, সাপ সাপ! তারপরেই কর্নেলকে দেখলুম পকেট থেকে রিভলভার বের করে বাঁ দিকে ছুটে গেলেন। পাথরের ওপর দাঁড়িয়ে আমি ঠক ঠক করে কাঁপতে থাকলুম। এদিকে জগদীশ এক লাফে নিচে নামল, তারপর প্রায় গড়াতে গড়াতে পাহাড় বেয়ে নামতে থাকল। এবার যা দেখলুম চোখকে বিশ্বাস করতে পারলুম না। গুহার ভেতর থেকে একদল পুলিশ বেরিয়ে এলো। তারা বন্দুক পিস্তল উঁচিয়ে বাঁদিকে দৌড়ে গেল। এ তো দেখছি ছিল রুমাল, হয়ে গেল বিড়ালের মতো ব্যাপার। ছিল শঙ্খচূড় সাপ, হয়ে গেল পুলিশ। আর দাঁড়িয়ে থাকা অসম্ভব, ভয় পাওয়াও চলে না। হাঁপাতে হাঁপাতে গুহার কাছে উঠে গেলুম। ডাইনে ঘুরে দেখি তাজ্জব ব্যাপার, জয়রাম সিংগির হাতে হাতকড়া পরিয়ে পুলিশের দল নেমে যাচ্ছে পাহাড় থেকে। কর্নেল আমাকেই খুঁজছিলেন সম্ভবত, দেখতে পেয়ে ইশারায় ডাকলেন। কাছে গিয়ে বললুম, এ কি ভেলকির খেলা কর্নেল? কর্নেল একটু হেসে বললেন, আর একটু দেরি হলে রতন বেচারাকে বাঁচাতে পারতুম না। সিংগি ওর গায়ে সাপের বিষের ইঞ্জেকশন দিতে যাচ্ছিল। কর্নেল নামতে থাকলেন পাহাড় থেকে। বললুম, কি সাংঘাতিক লোক। কর্নেল বললেন, সিংগি টের পেয়েছিল রতন আমাকে চিঠি লিখে সব জানিয়েছে। অতি চালাক এবং শয়তান কিনা, তাই শঙ্খচূড় ফাঁদ পেতেছিল। আমার উপস্থিতিতেই রতনকে খুন করত এবং আমাকে বোকা বানাতো। ওর সিরিঞ্জে জোড়া সূচ আছে, বিষাক্ত সাপের দাঁতের চিহ্ন, এবং পোস্টমর্টমের রক্তে সাপের বিষ পাওয়া যেত। আসলে নৃশংস কুর জয়রাম সিংহি এভাবে আমার ওপর প্রতিশোধ নিতে মতলব করেছিল। তাই আমাকে একটা মিথ্যা শঙ্খচূড় সাপ ধরার অনুরোধ করে এসেছিল কলকাতা গিয়ে। হ্যাঁ, সাপের মাথার মণিটা আসলে একটা নীল খুদে বাল্ব। কাল সকালে পাখি দেখতে বেরিয়ে ওটা আবিষ্কার করেছিলুম। ফার্ম হাউসে ফিরে দেখি পুলিশের 6 লাখ। সাপ ঘরে তল্লাশি করে সেই ক্যাপসুলগুলো উদ্ধার করা হয়েছে। পুলিশ সুপার আর্যশঙ্কর শর্মার জিপে আমরা সম্বলপুর রওনা হলুম। পথে হঠাৎ শেয়ালের ফাঁদটার কথা মনে পড়ল। জিজ্ঞেস করলুম, শেয়ালের ফাঁদে পড়ার পর আপনার অত হাসির কারণ কি কর্নেল? কর্নেল মুচকি হেসে বললেন, কেউ কেউ আমাকে আড়ালে বুড়ো ঘুঘু বলে ডাকে। শেয়ালের ফাঁদে পড়ার পর মনে হয়েছিল, এবার কি তাহলে পুরনো খেতাব বাদ দিয়ে বুড়ো শিয়াল বলে ডাকবে? তবে শিয়াল খেতাব মন্দ না, শিয়াল অতিশয় ধূর্ত প্রাণী, এই ভেবেই হাসি এসে গিয়েছিল। কর্নেল কালকের মতো আবার হাসিতে ফেটে পড়লেন। হাসি সংক্রামক, সুতরাং আমরা জীবশুদ্ধ লোক হো হো করে হাসছিলুম, অবশ্য ড্রাইভার বাদে।
গাড়ি চালানোর সময় তার হাসতে মানা। তাছাড়া তার চেহারাও ছিল বেজায় বদরাগী।